হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ সলিউশন। ফ্রেন্ডস, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্যাশ ফ্লো এবং ক্যাশ ফ্লোর বেসিক কনসেপ্ট এবং আলটিমেটলি তার যে ফরম্যাট আছে বা প্রোফর্মা আছে সেটা আলোচনা করব। তবে ফ্রেন্ডস, ভিডিওতে আসার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে পাশে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে দাও। তাহলে আমাদের চ্যানেলের সব নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। সো ফ্রেন্ডস, আমরা আজকে সবার প্রথম দেখব যে ক্যাশ ফ্লোর যে বেসিক কনসেপ্ট এবং তার থেকে কিভাবে আমরা ক্যাশ ফ্লোর ফরম্যাটে যেতে পারি। সো আমাদের ক্যাশ ফ্লোর টোটাল তিনটে পার্ট। একটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ফ্রেন্ডস, এই তিনটে প্রসেসকে কি হয় জেনারেলি প্রথমে অপারেটিং, তারপরে ফাইন্যান্সিং, তারপরে ইনভেস্টিং এবং তারপরে ফাইন্যান্সিং করা হয়। কিন্তু আমরা কি করব, এটাকে জাস্ট একটা রিভার্স প্রসেসে করব। রিভার্স প্রসেসে কেন করব ফ্রেন্ডস? তার কারণ হচ্ছে যে আমরা যদি একটা বিজনেস স্টার্ট করতে যাই, তো সবার প্রথম আমাদের কি লাগে? ফাইন্যান্সিং লাগে। সবার প্রথম ফাইন্যান্স লাগে। তারপর সেই ফাইন্যান্সকে নিয়ে আমরা কি করি? ফিক্সড অ্যাসেট কালেক্ট করি, মেশিনারি, ল্যান্ড, প্রপার্টি এগুলো কিনি। তারপর এগুলো কেনার পরে সেখানে কি করি? আমাদের যে পার্টিকুলার মেটেরিয়ালস বা পার্টিকুলার গুডসের বিজনেস, সেই বিজনেস স্টার্ট করি। সো ফ্রেন্ডস, এটা করতে গেলে আমরা তাহলে সাধারণত কী করব? সবার প্রথম ফাইন্যান্সিং থেকে স্টার্ট করব। কিন্তু আমরা যখন কোশ্চেন সলভ করব তখন কিন্তু অপারেটিং থেকে স্টার্ট করব। সো কীভাবে ফাইন্যান্সিং থেকে করব সেটা আমরা দেখাচ্ছি। আর ফ্রেন্ডস, এই টোটাল প্রসেসটা সব ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে? এই ফরম্যাটটাকে মুখস্থ করার চেষ্টা করে বা এই ফরম্যাটটাকে যে কোনোভাবে মনে রাখার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি ফ্রেন্ডস, এটার একটা খুব ইজি প্রসেস আছে। সেই ইজি প্রসেসটা আজকের আমি তোমাদের সামনে ডিসক্রাইব করব। এটা একটা জাস্ট স্টোরি। এই স্টোরিটাকে যদি মাথায় রাখা যায় তাহলে গোটা ফরম্যাটটাই মনে থাকে। সো এই স্টোরিটার সঙ্গে কিভাবে লিঙ্ক করা হচ্ছে সেটার জন্য কি করতে হবে? পুরো ভিডিওটাকে দেখতে হবে এবং প্লিজ ফ্রেন্ডস, ভিডিওটাকে কেউ কেটে কেটে দেখবেন না। তাহলে কি হবে? এই স্টোরিটার মাঝের পার্টগুলো আপনাদের মিসিং হয়ে যাবে আর আপনারা আলটিমেটলি রিলেট করতে পারবেন না যে এখানে কোনটা কিভাবে ইউজ করা হচ্ছে। সো ফ্রেন্ডস, সবার প্রথম আমরা দেখি আমাদের সাধারণত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ম্যাথসগুলো থাকে সেগুলো সাধারণত কি থাকে? সেগুলো সাধারণত কোনো একটা পার্টিকুলার ব্যালেন্স থেকে দেওয়া থাকে এবং আমরা সাধারণত এই ক্যাশ ফ্লো যে ব্যালেন্সগুলো করবো সেগুলো সাধারণত ক্যাশ ব্যালেন্স বা ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্স থেকে দেওয়া থাকে। সাপোজ ফ্রেন্ডস, আমরা দেখলাম যে অ্যাসেট সাইডে কোনো একটা, সেটার অ্যাসেট সাইডে সেখানে দেওয়া থাকলো যে 2019-এ একটা বিজনেসের ক্যাশ ব্যালেন্স আছে হয়তো বা ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্স আছে হয়তো 1 লাখ। 2020-তে সেটা কত হয়ে গেছে? 2020-তে হয়তো সেটা হয়ে গেছে 1,30,000। সো ফ্রেন্ডস, 1 লাখ আগে ছিল, এখন 1,30,000 হয়ে গেছে। দ্যাট মিনস ক্যাশ ফ্লো কত হয়েছে? 30,000। সো ফ্রেন্ডস, আমরা কি করব? এই এন্ট্রিটাকে সবার প্রথম বুঝে নেব কীরকমভাবে হবে। সো ফ্রেন্ডস, তার মানে এই 1 লাখ আমার ওপেনিং ব্যালেন্স এবং 1,30,000 আমার ক্লোজিং ব্যালেন্স। সো আমরা সবার প্রথম এখানে কি লিখব? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি লিখব? যে ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো সেটার অ্যামাউন্টটা কত? সেটার অ্যামাউন্ট আছে 1 লাখ। অ্যাজ ইউজুয়াল ক্লোজিংটা কত? ক্লোজিংটা পাবো আমরা কত? 1,30,000। সো যদি 1,30,000 পাই, তার মানে আলটিমেটলি আমার ইনক্রিজ কত হচ্ছে সেটাকে আমরা লিখব নেট ইনক্রিজ ইন ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো সেটা কত? 30,000। সো এটা করলে কি হলো? আমরা আলটিমেটলি আমাদের ফাইনাল অ্যান্সারটাই পেয়ে গেলাম, এই 30,000। সো ফ্রেন্ডস, আমরা আলটিমেটলি কোশ্চেন দেখার আগেই বুঝে যাবো যে কোশ্চেনের অ্যান্সার কত। সো এবার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে এই কোশ্চেনের যে অ্যান্সারটাই 30,000, এই 30,000 অ্যামাউন্টটাই তিনটে পার্টে ভাগ হবে। সেটা অপারেটিংয়েও ভাগ হবে, সেটা ইনভেস্টিংয়েও ভাগ হবে এবং সেটা
ফাইন্যান্সিংয়েও ভাগ হবে। হতে পারে এই 30,000 অপারেটিংয়ে হলো 25,000, ইনভেস্টিংয়ে হলো 10,000, তাহলে এখানে কত হয়ে গেল? অলরেডি 35,000 হয়ে গেছে। তাহলে ফিনান্সিংয়ে কী হবে? 5,000 মাইনাস হবে। বা আবার কখনো এরকমও হতে পারে, অপারেটিংয়ে হয়তো 20,000, ইনভেস্টিংয়ে 5,000, ফিনান্সিংয়ে 5,000। সো যখন যেরকম হবে সেই অনুযায়ী দেখবো। তো আলটিমেটলি আমাদের কাজ হবে যে অপারেটিং, ফাইন্যান্সিং এবং ইনভেস্টিংয়ে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা 3টে পার্টে কীভাবে ভাগ হয়। ফ্রেন্ডস, না কনফিউজ হয়ে সবার প্রথম বলছি যে আমরা ফাইন্যান্সিং থেকে স্টার্ট করেছি, কিন্তু আমরা যখন ম্যাথস করবো তখন অপারেটিং থেকে স্টার্ট করবো। আমরা জাস্ট এই যে স্টোরির কথা বলেছি সেই স্টোরিটাকে বোঝার জন্য ফাইন্যান্সিং থেকে স্টার্ট করেছি। সো ফ্রেন্ডস, সবার প্রথম আমরা দেখবো যে একটা কেউ যদি বিজনেস স্টার্ট করতে যায়, সে আলটিমেটলি বিজনেসটা কী জন্য করে? প্রফিট আর্নিং করার জন্য। সো সেই প্রফিট আর্নিংটা কখন হবে? প্রফিট আর্নিংটা তখনই হবে যদি সে কোনো তার কোম্পানির বা তার অর্গানাইজেশনের পার্টিকুলার ফাইনাল গুডসের সেল করে, বিজনেস করে, ম্যানুফ্যাকচারিং করে, এসব থেকে আলটিমেটলি তার হচ্ছে প্রফিট আসবে। তো সেই যে এই সেলস ওরিয়েন্টেড, পারচেস ওরিয়েন্টেড বা বিজনেস ওরিয়েন্টেড বা শোরুম ওরিয়েন্টেড এই যে পার্টগুলো, এগুলো সাধারণত কোথায় আসে? অপারেটিং পার্টের মধ্যে আসে। সো ফ্রেন্ডস, এবার এই যে পার্টগুলো তখনই আসবে যদি আমার কাছে প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকে, প্রপার ফিক্সড অ্যাসেট থাকে, প্রপার মেশিনারি থাকে। তো এগুলো আলটিমেটলি কি? এগুলো আলটিমেটলি ফিক্সড অ্যাসেট। সো তার মানে কি আমাকে এর আগে ইনভেস্ট করতে হবে। সো ইনভেস্ট করার মানে ইনভেস্টিংয়ের যে পার্টগুলো সেগুলো সাধারণত কোথায় আসবে? সেগুলো আসবে সব ইনভেস্টিং পার্টে। নেক্সট কি? এই ইনভেস্টিংটা হবে কোথা থেকে? যদি আমাদের কাছে টাকা না থাকে। সো আমাদের কাছে টাকার সবার আগে দরকার। সো যদি টাকা থাকে তবেই আমরা ইনভেস্ট করতে পারবো। সো তাহলে আমাদের সবার প্রথম কি দরকার? সবার প্রথম দরকার ফাইন্যান্সিং। সো ফ্রেন্ডস, দ্যাটস ওয়াই আমরা কি করছি যে ফাইন্যান্সিং থেকে স্টার্ট করছি। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ রিকোয়ার্ড দ্য ফাইন্যান্সিং পার্ট। সো ফাইন্যান্সিং পার্ট করতে গেলে একটা কোম্পানি ফাইন্যান্সিং কোথা থেকে কালেক্ট করবে? ফাইন্যান্সিং করতে গেলে সে নিশ্চয়ই হয়তো কোম্পানি থেকে শেয়ার ইস্যু করবে, নাহলে কী করবে? ডিভেঞ্চার ইস্যু করবে, আর না হলে এগুলো থেকেও যদি না পায় তাহলে কী করবে? লোন ইস্যু করবে। হয় শেয়ার, না হলে ডিভেঞ্চার, আর না হলে লোন। সো তাহলে শেয়ার, ডিভেঞ্চার আর লোন, এই তিনটে জিনিস পেলাম। আর একটা জিনিস আমরা মাথায় রাখবো যে এখান থেকে যেগুলো আমার কি হবে? ক্যাশ ইনফ্লো হবে, তার মানে আমার কাছে যেগুলো ক্যাশ আসবে সেগুলো কি হবে? পজিটিভ হবে। আর যেগুলো ক্যাশ বেরিয়ে যাবে মানে ক্যাশ আউটফ্লো হবে, সেগুলো কি হবে? নেগেটিভ হবে। সো প্লেস আমরা আগে সবার প্রথম দেখবো যে আলটিমেটলি কি হচ্ছে। সো প্রথম তাহলে কী করবো? শেয়ার ইস্যু করবো। তার মানে কি হবে? আমার প্রথম আসবে ইস্যু অফ শেয়ার। সো শেয়ার ইস্যু করলে ফ্রেন্ডস আমাদের কাছে কী আসে? আমাদের টাকা আসে। সো টাকা আসা মানে কি? আলটিমেটলি সেটা পজিটিভ হবে। নেক্সট ফ্রেন্ডস, আমরা যদি শেয়ার ইস্যু করি তার মানে কেউ আমার শেয়ার কিনছে। তো শেয়ার ইস্যু করা মানে সেই শেয়ার যারা আমার কাছ থেকে কিনছে তাদেরকে ফ্রেন্ডস আমাকে ডিবেঞ্চার পে করতে হবে। তার মানে আমরা কি করবো? আলটিমেটলি আমাদের কি হবে? ডিভিডেন্ড পে করতে হবে। তার মানে সেখান থেকে আমরা কি করবো? ডিভিডেন্ড পে করবো। ডিভিডেন্ড যেটা পে করবো সেটা পে করা মানে আলটিমেটলি সেটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, তাহলে এটা নেগেটিভ হলো। নেক্সট ফ্রেন্ডস, আমরা যদি শেয়ার বা ডিভেঞ্চার যদি করি তাহলে আলটিমেটলি সেখানে আমাদেরকে কি করতে হবে? আমরা এখানে যদি এটাকে রিডেমশান যখন করি, এটাকে তো আবার রিডেমশান হয়। তো রিডেমশান যখন করি তখন কি হয়? আমাদের কাছ থেকে টাকা আসে না টাকা বেরিয়ে যায়? আমাদের কিন্তু রিডেমশানের সময় আমাদের কাছ থেকে টাকা বেরিয়ে যায়। সো দ্যাটস ওয়াই এটা কী হবে? নেগেটিভ হবে। তবে ফ্রেন্ডস একটা জিনিস, যে এই ডিবেঞ্চার যেটা হয় বা আলটিমেটলি এখানে যে রিডেমশানটা হয়, সেই রিডেমশানটা কিন্তু কখনো ইকুইটির ক্ষেত্রে হয় না। রিডেমশানটা কিন্তু প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে হয়, আর কি? ডিবেঞ্চারের ক্ষেত্রে হয়। সো তাহলে রিডেমশান অফ প্রেফারেন্স শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার সেটা কি হলো? নেগেটিভ হলো। নেগেটিভ হওয়ার পরে ফ্রেন্ডস এবার আমার তাহলে শেয়ার আর ডিবেঞ্চার পার্ট গেল। এবার আমাদের লাস্ট আসছে কি? লোন। যদি আমি ফ্রেন্ডস লোন ইস্যু করি, লোন ইস্যু করলে কী হয়? আমার কাছে টাকা আসে। সো দ্যাটস ওয়াই পজিটিভ। সো এবার লোন যদি ইস্যু করেছি তার মানে ইস্যু না, আমি যদি লোন নিয়েছি তার মানে সেখানে আমার কাছে টাকা এসছে। সো এবার কী হবে? টাকা আমি লোন করেছি মানে সে কী করবে? লোনকে আমাকে পেডও করতে হবে। সো লোন যেটা পেড করবো, লোন পেড করা মানে কি? আমার কাছ থেকে আলটিমেটলি টাকা বেরিয়ে যাওয়া, দ্যাট ইজ মাইনাস।
আবার ফ্রেন্ডস লোন যখন আমি পেড করব তখন তো শুধু এই লোনের অ্যামাউন্ট পেড করব না, লোনের অ্যামাউন্টের সঙ্গে লোনের ইন্টারেস্টও আমাকে পেড করতে হবে। সো লোনের ইন্টারেস্ট যে পেড করব সেটাও কী হবে তাহলে, পেড মানে আমার কাছে টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে কী হবে, মাইনাস হবে। সো মাইনাস করার পরে আমরা কি করব, এই যে কটা হলো এগুলোকে টোটাল করব, টোটাল করে যে অ্যামাউন্টটা হবে সেটা আমি এখানে ট্রান্সফার করে দেবো। ফ্রেন্ডস আমি এটা এই ঘরে স্টার্টিংয়ে এটা এই ঘরে লিখেছিলাম, আলটিমেটলি এটা এখানে হবে, সেকেন্ড কলামে হবে, কারণ এটা তো ফাইনাল অ্যামাউন্ট, এর তো কোনো এক্সট্রা অ্যামাউন্ট নেই। সো ফ্রেন্ডস এই গেল আমার টোটাল ফাইন্যান্সিংয়ের পার্ট। সো ফাইন্যান্সিংয়ের পার্ট আমার কোথা থেকে স্টার্ট হয়েছিল, শেয়ার, ডিবেঞ্চার আর লোন থেকে। সো ফ্রেন্ডস এবার আমরা দেখব যে ইনভেস্টিংয়ের পার্টে কী আছে। সো ফ্রেন্ডস ইনভেস্টিংয়ের পার্টে আমার কাছে কী পড়ে থাকবে, ইনভেস্টিংয়ের জন্য আমার কাছে ফিক্সড অ্যাসেট পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে, যে কোনো ইনভেস্টমেন্ট পড়ে থাকবে। সো ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট, তাহলে আমি কোথায় ইনভেস্ট করবো, ফিক্সড অ্যাসেট করবো, ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করবো। তাহলে আমার সবার প্রথম কী আসবে, যে পারচেস অফ ফিক্সড অ্যাসেট অর ইনভেস্টমেন্ট। সো ফ্রেন্ডস আমি যদি ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট পারচেস করি তাহলে আমার কাছ থেকে টাকা আসে না বেরিয়ে যায়, আমার কাছ থেকে অবভিয়াসলি টাকা বেরিয়ে যায়। সো দ্যাটস ওয়াই সেটা কী হবে, নেগেটিভ হবে। ফ্রেন্ডস সাপোজ আমি কোনো অ্যাসেট পারচেস করেছিলাম, সাপোজ আমি কোনো একটা ল্যান্ড বা বিল্ডিং পারচেস করেছিলাম, সেই ল্যান্ড বা বিল্ডিংটা আমার আর এখন আর প্রয়োজন নেই, বা সেটা হয়তো পুরনো হয়ে গেছে, বা কোনো মেশিনারি পারচেস করেছিলাম সেটা এখন প্রয়োজন নেই বা পুরনো হয়ে গেছে, সেটা যদি আমরা সেল করে দেবো তাহলে সেল হতে পারে। তাহলে এই অ্যাজ ইউজুয়াল পারচেসের উল্টো সেল অফ ফিক্সড অ্যাসেট হতে পারে। সো সেল অফ ফিক্সড অ্যাসেট হলে তখন সেটা কী হয়ে যাবে ফ্রেন্ডস, সেটা কিন্তু আলটিমেটলি আমার হয়ে যাবে কি, আমার কাছে টাকা আসবে না, টাকা বেরিয়ে যাবে, আমার কিন্তু টাকা আমার কাছে আসবে, বিকজ আমি সেল করছি। তো সেটা আলটিমেটলি কী হবে, পজিটিভ হবে। সাপোজ ফ্রেন্ডস আমি যদি কোনো জায়গায় মানি ইনভেস্ট করি, যদি কোনো শেয়ারে মানি ইনভেস্ট করি, সো সেখানে যদি শেয়ারে মানি ইনভেস্ট করা হয় তাহলে আমি সেখানে আলটিমেটলি কী করব, সেখান থেকে আমার কাছে কী আসবে, মানি ইনভেস্ট করলে আমার কাছে কী আসবে, ইন্টারেস্ট আসবে, কারণ আমি তো এমনি মানি ইনভেস্ট করিনি, আমি সেখান থেকে কিছু প্রফিটের জন্য ইনভেস্ট করেছি। তাহলে সেখান থেকে যে ইন্টারেস্টটা আসবে সেটা কি, আমার ইন্টারেস্ট রিসিভড। তো সেই ইন্টারেস্ট রিসিভডটা আলটিমেটলি কি, আমার কাছে টাকা আসছে। সো দ্যাটস ওয়াই সেটা কী হবে, পজিটিভ হবে। অ্যাজ ইউজুয়াল আমি যেখানে শেয়ারে ইনভেস্ট করছি সেখান থেকে ইন্টারেস্ট ছাড়াও ডিভিডেন্ডও তো রিসিভ করব। সো ডিভিডেন্ডও যে রিসিভ করবো সেটাও তো মানি, সেটা আমার কাছে আসছে। সো দ্যাট মিনস সেটাও আলটিমেটলি কী হবে, পজিটিভ হবে। এবার সাপোজ যে আমি এগুলোতে ইনভেস্ট করেছি, সাপোজ আমি কোনো একটা ল্যান্ড বা কোনো একটা বিল্ডিংয়ে ইনভেস্ট করেছি। সো ল্যান্ড বা বিল্ডিংয়ে ইনভেস্ট করে আমি সেটাকে রেন্টে দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস আমি যখন রেন্টে দিয়ে দিয়েছি, সেই রেন্টে দেওয়ার পরে সেই রেন্টের যে অ্যামাউন্টটা, মানে রেন্ট তো আমি পার মান্থ পাবো, সো রেন্টের যে অ্যামাউন্টটা সেটা আমি রিসিভ করবো। সো রেন্ট রিসিভডের যে অ্যামাউন্টটা সেটা আলটিমেটলি কী হবে, আমার কাছে টাকা আসছে। সো দ্যাটস ওয়াই সেটা কী হবে, পজিটিভ হবে। সো ফ্রেন্ডস আমি এবার কি করব, এইখানে এই যে পার্টটা হচ্ছে এটাকে সবকটাকে টোটাল করব, প্লাস মাইনাস যা আছে ব্যালেন্স করব, ব্যালেন্স করে যে অ্যামাউন্টটা হবে সেটা কি করব, নেক্সট কলামে ট্রান্সফার করে দেবো। তাই ফ্রেন্ডস আমি এখানে কি করছি, একটা ছোট্ট কাজ করছি, যে জিনিসটা আমি নেক্সট ভিডিওতে যদি সম্ভব হয় দেখাবো, নাহলে এখানে দেখাবো। সেটা হচ্ছে এই যে ইন্টারেস্ট রিসিভড, এখানে আমি স্টার মেরে রাখছি, ডিভিডেন্ড রিসিভড এখানেও আমি স্টার মেরে রাখছি, আর কি রেন্ট রিসিভড এখানেও আমি স্টার মেরে রাখছি। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস এই তিনটে জিনিসের আরও কোথাও এন্ট্রি হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে আলাদা করে এখানে স্টার মেরে রাখলাম, যে এই তিনটে জিনিসের আরও কোথাও এন্ট্রি হবে। সো আমার ইনভেস্টিং পার্ট এই পর্যন্ত গেল। সো ফ্রেন্ডস ইনভেস্টিং পার্টের পরে এবার আমরা ডিরেক্টলি ঢুকবো আমাদের লাস্ট পার্ট, যেটা দ্যাট ইজ অপারেটিং অ্যাক্টিভিটিস। সো অপারেটিং অ্যাক্টিভিটিস, এবার ফ্রেন্ডস আমি মেন আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় আমাদেরকে বলা হয় যে ক্যাশ ফ্লো দুটো প্রসেসে করা হয়, একটা ডিরেক্ট মেথড, একটা ইনডিরেক্ট মেথড। কিন্তু ফ্রেন্ডস এক্স্যাক্টলি ক্যাশ ফ্লো দুটো প্রসেসে করা হয় না, অপারেটিং অ্যাক্টিভিটিস দুটো প্রসেসে করা হয়। সেটা হচ্ছে একটা ডিরেক্ট মেথড, একটা ইনডিরেক্ট মেথড। সো ফ্রেন্ডস আমাদের ক্ষেত্রে সাধারণত কী হয়, ইনডিরেক্ট মেথডটাই আমরা ইউজ করি। তার কারণ হচ্ছে ইনডিরেক্ট মেথডটা অনেক ইজি এবং অনেক শর্টে হয়ে যায়, কিন্তু ডিরেক্ট মেথডটা অনেক লং এবং তার অনেক অসুবিধাও আছে। কী কী অসুবিধাগুলো আছে সেগুলো আমি বলবো। ফ্রেন্ডস এবার সবার প্রথম কথা হচ্ছে যে ডিরেক্ট মেথড যদি করতে যাই, সেই ডিরেক্ট মেথড করতে গেলে আমার কি কি পাবো,
এবং ইনডিরেক্ট মেথড যদি করতে যাই তাহলে আমাদের কী কী লাগবে বা কী কী পাবো। সো ফ্রেন্ডস, আমি সবার প্রথম আরেকটা কথা বলবো যে এই যে এখানে আমরা করলাম যে শেয়ার ডিবেঞ্চার লোন, শেয়ার ডিবেঞ্চার লোন আর ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট। সো ফ্রেন্ডস, শেয়ার ডিবেঞ্চার লোন আর ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট এটাকে যদি আমি মাঝখান থেকে ডিভাইড করে দিই, ডিভাইড করলে আলটিমেটলি এটা একটা জেনারেল ব্যালেন্স শিটের ফরম্যাট চলে আসছে না? যে ব্যালেন্স শিটের একটা সাইডে হচ্ছে লায়াবিলিটিস আর একটা সাইডে হচ্ছে অ্যাসেটস। সো এগুলো অ্যাসেটস, এগুলো লায়াবিলিটিস। সো ফ্রেন্ডস, এই যে লায়াবিলিটিসগুলো, সেই লায়াবিলিটিসের মধ্যে জেনারেলি আর কি বাদ থেকে গেছে? কারেন্ট লায়াবিলিটিস বাদ থেকে গেছে। আর কি বাদ থেকে গেছে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বাদ থেকে গেছে। অ্যাজ ইউজুয়াল অ্যাসেট সাইডে কি কি বাদ থেকে গেছে? কারেন্ট অ্যাসেট বাদ থেকে গেছে। সো ফ্রেন্ডস, এই কারেন্ট অ্যাসেট, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং কারেন্ট লায়াবিলিটিস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং কারেন্ট অ্যাসেট, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের যে এন্ট্রিগুলো হবে সেগুলো কিন্তু আমরা কোথায় করব? আমরা সবকটাই করব অপারেটিং অ্যাক্টিভিটিসে। সো এবার আমরা ঢুকবো অপারেটিং অ্যাক্টিভিটিসে। অপারেটিং অ্যাক্টিভিটিসের আমরা প্রথমে কি বললাম যে অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা দুটো প্রসেসে করব। সেই দুটো প্রসেসের মধ্যে একটা হলো ডিরেক্ট মেথড আর একটা হলো ইনডিরেক্ট মেথড। সো আমরা ইনডিরেক্ট মেথড বোঝার জন্য আমাদেরকে কিন্তু ডিরেক্ট মেথডের কনসেপ্টটা বোঝাটা জরুরি, যে ডিরেক্ট মেথড কীভাবে হয়, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি জাস্টিফাই করতে পারবো। সো ফ্রেন্ডস, আরেকটা কথা, এই যে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস, আলটিমেটলি আমরা কী করবো? এই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিসের যে চেঞ্জগুলো হবে সেগুলোকেই কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে লিখব। তার কারণ হচ্ছে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস কী হয়? আমাদের মানে রেগুলারলি যেসব কাজগুলো হয়, রেগুলারলি যেসব অ্যাক্টিভিটিগুলো হয়, সেই রেগুলার অ্যাক্টিভিটিগুলোর জন্য ইউজ করা হয়। সো আমরা এবার দেখবো যে আলটিমেটলি কোথা থেকে হচ্ছে। এবার ফ্রেন্ডস, আর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিসের যে পার্টগুলো হয় সেটা কোথা থেকে হয়? মেনলি অপারেটিং অ্যাক্টিভিটিসের ডিরেক্ট মেথডের পার্টগুলো কিন্তু তার যা এন্ট্রিগুলো হয় সেগুলো কিন্তু অলওয়েজ ট্রেডিং অ্যান্ড পিএল থেকে হয়, ট্রেডিং অ্যান্ড পিএল থেকে। সো ফ্রেন্ডস, আমরা এখানে যদি একটা র ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্টের ফরম্যাট করি, জেনারেল জাস্ট যে জিনিসগুলো না হলে নয় সেটা দিয়ে যদি করি, সেটার ফরম্যাট কীরকম হয়? ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্টে এরকম দুটো পার্ট থাকে, একটা সাইডে ডেবিট হয় আর একটা সাইডে ক্রেডিট হয়। সো এইখানে দেখব যেই ট্রেডিংয়ের একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। সো ফ্রেন্ডস, এই ক্রেডিট সাইডে কী থাকে? এখানে প্রথম বাই সেলসের অ্যামাউন্ট থাকে। আর ফ্রেন্ডস, এই জিনিসটাকে আমরা একটু ক্লিয়ারলি বোঝার জন্য বা এর আলটিমেটলি ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথডের মধ্যে ক্লিয়ার ডিফারেন্সটা জাস্টিফাই করার জন্য আমরা কি করব? এখানে এখানে যে অ্যামাউন্টগুলো লিখবো সেগুলোকে আলটিমেটলি ব্যালেন্স দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করব। এখানে কি আছে? বাই সেলস আছে। সো বাই সেলসের যে অ্যামাউন্ট আছে ফ্রেন্ডস, সো বাই সেলসের অ্যামাউন্টটাকে আমরা আলটিমেটলি কী করব? এখানে কিছু একটা অ্যামাউন্ট লিখবো। সাপোজ ধরলাম যে আমার সেলস অ্যামাউন্ট হচ্ছে 5 lakhs। ফ্রেন্ডস, এবার আমাদের ডেবিট সাইডে কি আছে? ডেবিট সাইডে আমার ওপেনিং ব্যালেন্স আছে, আমার কি আছে? ক্লোজিং ব্যালেন্স আছে, আমার কি আছে? পারচেস আছে, আমার কি আছে? ম্যানুফ্যাকচারিং আছে, এগুলো সব আছে। সো ফ্রেন্ডস, এই যে অ্যামাউন্টসগুলো আছে এগুলোকে সবকটাকে আমি টোটাল করলাম, এগুলোকে সবকটাকে টোটাল করে আমি দেখলাম হয়তো যে আমার 2,50,000 আমার হচ্ছে এদের টোটাল অ্যামাউন্ট হয়েছে। তো তখন কী হয় আলটিমেটলি? যে আমরা এটাকে মাইনাস করি, আমাদের টোটাল ব্যালেন্স কত? 5 lakhs। সো আমরা সেটাকে মাইনাস করি, মাইনাস করলে আলটিমেটলি আমার এখানে কী হবে? আমার এখানে 2 গ্রস প্রফিট আসবে। সেটা কত হবে? 2.5 lakhs হবে। সো এই 2.5 lakhsটাই আলটিমেটলি কী হয় ফ্রেন্ডস? আলটিমেটলি এটা কী হয়? নেক্সট কলামে ট্রান্সফার হয়ে যায় এবং সেখানে কি হয়? সেখানে কি লেখা হয়? বাই গ্রস প্রফিট। সেটা কত হয়? 2.5 lakhs। সো ফ্রেন্ডস, এই গ্রস প্রফিটের আবার কি হয়? এখানে ডেবিট সাইডে কিছু এক্সট্রা এন্ট্রি হয়। সেই এক্সট্রা এন্ট্রিগুলোর মধ্যে কি কি সাধারণত পড়ে? সাধারণত ফ্রেন্ডস, এইসব এন্ট্রিগুলোর মধ্যে কি কি আসে? 2 ইন্স্যুরেন্স আছে, 2 অ্যাডভার্টাইজমেন্ট আছে, 2 স্যালারি আছে, 2
প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আসে, টু ডেপ্রিসিয়েশন আসে, আবার কি টু এই সবকটাকে টোটাল করার পরে যেটা মাইনাস করে আমরা আলটিমেটলি যেটা হয় সেটা আসে কি টু নেট প্রফিট আসে, যেটা ব্যালেন্সিং ফিগার। সো ফ্রেন্ডস, আমরা এখানে এগুলোকে বোঝার জন্য জাস্ট ক্লিয়ার করে জাস্টিফাই করার জন্য কিছু কিছু অ্যামাউন্ট লাগিয়ে দিচ্ছি। সাপোজ ইন্স্যুরেন্সে আমার 10,000, আমি সবকটাতে ইকুয়াল করে দিচ্ছি জাস্ট বোঝার জন্য, সবকটাতে 10,000 করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আলটিমেটলি আমার এটা কত 2.5 lakhs, 2.5 lakhs, 2.5 lakhs, আর এখানে টোটাল ব্যালেন্স হচ্ছে 10 10 10 10 মানে 50,000 গেলে আমার নেট প্রফিট কত হবে 2 lakhs। সো আমার নেট প্রফিট কত হলো 2 lakhs। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখব যে এই ট্রেডিং অ্যান্ড পিএল এর এন্ট্রিটাকে কিভাবে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের ডিরেক্ট মেথডে এন্ট্রি করি। বি কেয়ারফুল ফ্রেন্ডস, ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথড। এই ডিরেক্ট মেথডে আমরা কিভাবে এন্ট্রি করব। ফ্রেন্ডস, এখানে আরেকটা জিনিস আমাদের বুঝে রাখতে হবে যে এই ডিরেক্ট মেথডে যা কিছু এন্ট্রি হবে সেই এন্ট্রিগুলো কিন্তু অলওয়েজ হবে ক্যাশ এক্সপেন্স। কি হবে? ক্যাশ এক্সপেন্স হবে। নন ক্যাশ এক্সপেন্স একটাও কিন্তু ডিরেক্ট মেথডে হবে না, সবকটাই কি হবে? ক্যাশ এক্সপেন্স হবে ফ্রেন্ডস। সো এবার ক্যাশ এক্সপেন্সের মধ্যে আমাদের এখানে স্টার্টিং থেকে কি কি আছে দেখব। যে আমাদের এখানে প্রথম সেল হয়েছে ফ্রেন্ডস, সো সেল আমরা সবার প্রথম লিখব। সেলস কত হয়েছে ফ্রেন্ডস? 5 lakhs সেলস হয়েছে। এবার তারপরে আমাদের কি আসছে ফ্রেন্ডস? ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, পারচেস, ম্যানুফ্যাকচারিং, এগুলো সব এসছে। তো সেগুলো আলটিমেটলি কী হবে? ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, এগুলো সব আলটিমেটলি আসবে। তো এগুলোকে টোটালি সবকটাকে আমি একসঙ্গে কস্ট অফ গুড সোল্ডও তো বলতে পারি। সো এই যে আলটিমেটলি কস্ট অফ গুড সোল্ডের যে পার্টটা, সেটা আলটিমেটলি কী হবে ফ্রেন্ডস? নেগেটিভ হবে। তার অ্যামাউন্টটা কত? 2.5 lakhs। সেটা কি নেগেটিভ হবে, তার জন্য আমরা এটা কী করলাম? ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, এর এন্ট্রি হয়ে গেল। এবার আমরা নেক্সট কোথায় আসবো? নেক্সট আমরা আসবো যে আমার এবার বাকি এখানে কি কি ক্যাশ এক্সপেন্সের পার্টগুলো আছে। সো ফ্রেন্ডস, সবার প্রথম আমার কি আছে? সবার প্রথম আছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সে কত আছে? 10,000। অ্যাডভার্টাইজমেন্ট আছে কত? আছে 10,000। স্যালারি কত আছে? 10,000। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কত আছে? 10,000। ডেপ্রিসিয়েশন কত আছে? ফ্রেন্ডস, ডেপ্রিসিয়েশনকে আমরা লিখব। ইজ ডেপ্রিসিয়েশন ক্যাশ এক্সপেন্সেস? আমরা যখন জার্নাল এন্ট্রিজ করি তখন কি ডেপ্রিসিয়েশন টু ক্যাশ হয় কখনো? ফ্রেন্ডস, ডেপ্রিসিয়েশন কখনো ক্যাশ হয় না। তার কারণ হচ্ছে আমাদের কোনো ল্যান্ড, বিল্ডিং, প্রপার্টি, মেশিনারি এগুলোর যখন ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েশন হলে কি আলটিমেটলি আমার কাছ থেকে কোনো ক্যাশ বেরোয়? আমার কাছ থেকে কিন্তু কোনো ক্যাশ বেরোয় না। সো দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন ক্যাশ এক্সপেন্স নয়। সো তার জন্য ডেপ্রিসিয়েশন কখনোই আসবে না। নেট প্রফিট, এটাও সেম। নেট প্রফিট আমার প্রফিট হয়েছে, কিন্তু নেট প্রফিট তো কোনো ক্যাশ এক্সপেন্স নয়। সো দ্যাটস ওয়াই আমি নেট প্রফিটকেও এর মধ্যে দিতে পারবো না। সো আমি আলটিমেটলি কী করব? এগুলোকে সবকটাকে একসঙ্গে ব্যালেন্স করব। ব্যালেন্স করে যে অ্যামাউন্টটা হবে সেটা কি করব? নেক্সট কলামে ট্রান্সফার করে দেবো। সো ব্যালেন্স করলে কত হচ্ছে ফ্রেন্ডস? এখান থেকে 5 lakhs থেকে 2.5 lakhs গেলে 2.5 lakhs থাকছে। সেই 2.5 lakhs থেকে আর এগুলো ফ্রেন্ডস সবকটা কি? সবকটা এক্সপেন্স। ইন্স্যুরেন্সের জন্য এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্টের জন্য এক্সপেন্স, স্যালারির জন্য এক্সপেন্স, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির জন্য এক্সপেন্স। তাহলে এগুলো যে কটা এক্সপেন্স সবকটা তাহলে আলটিমেটলি কী হবে? মাইনাস হবে। তাহলে সবকটা যদি মাইনাস হয় ফ্রেন্ডস, তাহলে 2,05,000 থেকে 5 lakh থেকে 2,05,000 মাইনাস গেলে থাকে হচ্ছে 2,05,000, সরি 2,50,000, 2,50,000 থেকে 10, 20, 30, 40,000 মাইনাস গেলে আলটিমেটলি থাকে কত? 2,10,000। সো আমার ডিরেক্ট মেথডে আমার অপারেটিং অ্যাক্টিভিটিসের অ্যান্সার কত বেরোলো? 2,10,000। এটা গেল ডিরেক্ট মেথডের প্রসেস। ফ্রেন্ডস, এবার আমরা শিখব যে ইনডিরেক্ট মেথডের কী প্রসেস হয়।
ফ্রেন্ডস, ইনডিরেক্ট মেথড, IM. Be careful, friends. Indirect method is only for non-cash expense. Indirect method is only for non-cash expense. Non-cash যেসব এক্সপেন্স আছে সেগুলো শুধু এন্ট্রি হবে। আমরা এখানে নন ক্যাশ এক্সপেন্সের কি কি এন্ট্রি পেয়েছি ডেপ্রিসিয়েশন আর পেয়েছি নেট প্রফিট। সো ফ্রেন্ডস, সবসময় এটা মাথায় রাখতে হবে যে ইনডিরেক্ট মেথডের যে প্রসেস হবে সেটা হচ্ছে ডিরেক্ট মেথডের রিভার্স প্রসেস হবে। আমরা কি করেছিলাম, আমরা ডিরেক্ট মেথডের স্টার্টিং করেছিলাম বাই সেলস থেকে, আর তার এন্ডিং হয়েছিল নেট প্রফিটে, মানে আমার সবচেয়ে শেষ যে এন্ট্রি সেখানে। কিন্তু সেই এন্ট্রি এখানে আসেনি, তার কারণ হচ্ছে সেটা ক্যাশ এক্সপেন্স নয়। তাহলে আমার ইনডিরেক্ট মেথডের এন্ট্রি সবার প্রথম শুরু হবে এখান থেকে, নেট প্রফিট থেকে। সো সেটাকে আমরা কিভাবে লিখব, সেটাকে আমরা লিখব নেট প্রফিট। নেট প্রফিটের অ্যামাউন্ট কত আছে ফ্রেন্ডস? 2 lakhs। তারপরে ফ্রেন্ডস আমার ডেপ্রিসিয়েশন আছে কত? ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে ডেপ্রিসিয়েশন ও নন ক্যাশ এক্সপেন্স, সেটার অ্যামাউন্ট কত আছে? 10,000। সো ফ্রেন্ডস, এবার আমরা আর কি আমাদের এখানে কোনো নন ক্যাশ এক্সপেন্স আছে? ফ্রেন্ডস, ক্যাশ এক্সপেন্স হাজারখানা হতে পারে, কিন্তু নন ক্যাশ এক্সপেন্স অলওয়েজ খুব লিমিটেড হয়। সো দ্যাটস ওয়াই আমরা ইনডিরেক্ট মেথড ফলো করি, কেননা এখানে খুব কম এন্ট্রি হ্যান্ডেল করতে হয়। সো আমরা এবার কি করব, এটাকে টোটাল করব, করে নেক্সট কলামে ট্রান্সফার করে দেবো। সো টোটাল করে নেক্সট কলামে ট্রান্সফার করলে কত হচ্ছে? সেম অ্যামাউন্ট আসতে বাউন্ড। এখানেও ডিরেক্ট মেথডেও করলে 2,10,000, ইনডিরেক্ট মেথডেও করলে 2,10,000। সো এর থেকে কি বোঝা যাচ্ছে যে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড দুটোই রাইট, বাট ইনডিরেক্ট মেথডে অনেক কম কষ্ট করতে হয়, করে আমার অ্যান্সার বেরিয়ে যায়, এবং খুব নর্মাল কনসেপ্ট দিয়ে অ্যান্সার বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে ক্যাশ এক্সপেন্স অনেক হতে পারে, কিন্তু ইনডিরেক্ট নন ক্যাশ এক্সপেন্স খুব লিমিটেড পরিমাণ হয়, আর ইনডিরেক্ট মেথডে নন ক্যাশ এক্সপেন্স নিয়ে হ্যান্ডেল করা হয়। সো দ্যাটস ওয়াই এটা অনেক ইজি। আর তার চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এই ডিরেক্ট মেথডের প্রসেস অনলি ট্রেডিং অ্যান্ড PL থেকে করা যায়, কিন্তু ফ্রেন্ডস ইনডিরেক্ট মেথড যে কোনো জায়গা থেকে করা যায়, ব্যালেন্স শিট থেকেও করে নেওয়া যায়। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, ডেপ্রিসিয়েশন এবং নেট প্রফিট এগুলো আমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারি। সো যে কোনো কোশ্চেন সলভ করার জন্য ইনডিরেক্ট মেথড ইজ বেস্ট, বাট ডিরেক্ট মেথড ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ট্রেডিং অ্যান্ড PL অ্যাকাউন্ট। সো আমার কোশ্চেনে যদি ট্রেডিং অ্যান্ড PL অ্যাকাউন্ট থাকে তবেই আমি ডিরেক্ট মেথড লাগিয়ে অ্যান্সার করতে পারবো, কিন্তু কোশ্চেনে যদি ট্রেডিং PL না থাকে তাহলে কিন্তু আমি ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু কোশ্চেনে যে কোনো কিছু যদি থাকে আমি সেখানে কিন্তু ইনডিরেক্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো, তার কারণ আমি সেখান থেকে নন ক্যাশ এক্সপেন্স ফাইন্ড আউট করে নিয়ে তার এন্ট্রি করে আলটিমেটলি আমার অ্যান্সার বের করতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা এবার আলটিমেটলি দেখবো যে এই ইনডিরেক্ট মেথডে, এটা আমি জাস্ট দুটো মেথডের কম্প্যারিজন করে বোঝালাম। এবার আলটিমেটলি আমরা দেখবো যে ইনডিরেক্ট মেথডের যে প্রপার প্রসেস কি, প্রপার ফরম্যাটটা কি, সেই ফরম্যাটটাকে আমরা ফলো করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, নেক্সট আমরা আসছি ইনডিরেক্ট মেথডের প্রপার প্রসেস। সো আমরা ফাইনালি ঢুকলাম অপারেটিং অ্যাক্টিভিটিসের ইনডিরেক্ট মেথডের প্রসেস। ফ্রেন্ডস, আমি এখানে দুটো পার্ট করেছি আলাদা, তোমরা কিন্তু খাতা জাস্ট বা যে কোনো যেখানে করবে সেটা বড় থাকলে জাস্ট একটা লম্বাভাবেই করবে। আমার এখানে জায়গা কম বলে আমি তাই এখানে দুটো পার্টে আলাদা ভাগ করে নিয়েছি। সো এখানে যতটা হবে তারপরে আমি এখানে ট্রান্সফার করে দেবো। সো ফ্রেন্ডস, এবার আমার সবার প্রথম আসবো কি অপারেটিং অ্যাক্টিভিটিস। সো আমরা আগের পেজেই বলেছি যে অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের কোথায় স্টার্ট হবে? নেট প্রফিট থেকে, মানে রিভার্স প্রসেসে স্টার্ট হবে, নেট প্রফিট থেকে স্টার্ট হবে। তাহলে আমরা সবার প্রথম লিখব নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তার অ্যামাউন্টটা লিখে দেবো। নেক্সট ফ্রেন্ডস, এবার আমরা বাকি যেসব কাজগুলো আছে তার মধ্যে আমাদের সবার প্রথম কে চলে আসে? সবার প্রথম চলে আসে ডেপ্রিসিয়েশন। সো ফ্রেন্ডস, এবার আরেকটা কথা এখানে বলা হয়নি, সেটা হচ্ছে ফ্রেন্ডস যে আমরা যে ডেপ্রিসিয়েশনটা করেছি, এই ডেপ্রিসিয়েশন কি করে?
ক্যাশের ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে অলওয়েজ। সো আমরা কি লক্ষ্য করব যে আমার ডেপ্রিসিয়েশন যদি মানে ডেপ্রিসিয়েশনে যদি ক্যাশ এক্সপেন্স হয় তাহলে সেটাকে কি করব, নেগেটিভ করব, আর যদি নন ক্যাশ এক্সপেন্স হয় তাহলে সেটাকে কি করব, পজিটিভ করব। সো এটা আমরা মাথায় রাখবো। সো ডেপ্রিসিয়েশনটা আমার এখানে যেটা হচ্ছে সেটা আলটিমেটলি কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। সো আমরা এই ডেপ্রিসিয়েশনটাই কি করব, এখানে পজিটিভ অ্যামাউন্টে লিখব, আর এখানে নেট প্রফিটের অ্যামাউন্টটা এখানে লিখব। এবার আমরা আসবো এক এক করে নন ক্যাশ এক্সপেন্সের মধ্যে পার্ট কি কি আছে। ফ্রেন্ডস, আসে আরেকটা জিনিস কি আছে, যে বিজনেস স্টার্ট করার সময় সবার প্রথম কি এসে যায়, যে প্রিলিমিনারি এক্সপেন্সেস। তার মানেটা কি, প্রিলিমিনারি এক্সপেন্সেসগুলো কোনগুলো, যে বিজনেস স্টার্ট করার সময় কোম্পানি তৈরি করতে গেলে, অর্গানাইজেশন তৈরি করতে গেলে তার রেজিস্ট্রেশন করতে হয়, তার জন্য আলাদা চার্জ লাগে, তার লিগ্যাল এথিক্যাল যেসব চার্জ লাগে, তার ডকুমেন্টেশনের জন্য যে চার্জ লাগে, তার ফর্মালিটিসের জন্য যে চার্জ লাগে, সেই সব চার্জগুলোকে আমরা একসঙ্গে কি বলি, প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ। সেই প্রিলিমিনারি এক্সপেন্সেস যেগুলো কি হবে, সেগুলো সব কি হবে, কি এটা নন ক্যাশ এক্সপেন্স। দ্যাটস ওয়াই কি হবে, পজিটিভ হবে। বারবার করে বলছি ফ্রেন্ডস, যে এখানে যদি ক্যাশ এক্সপেন্সেস হয় তাহলে নেগেটিভ হবে, নন ক্যাশ এক্সপেন্সেস যদি হয় তাহলে পজিটিভ হবে। আমি এখানে নন ক্যাশ এক্সপেন্সেস করছি, সব নন ক্যাশ এক্সপেন্সের এন্ট্রি করছি, তার মানে কি হবে, এগুলো পজিটিভ হবে। যদি কোনো ক্যাশ এক্সপেন্সেস এসে যায় তাহলে সেটা নেগেটিভ হবে। সো প্রিলিমিনারি এক্সপেন্সেস কি, নন ক্যাশ এক্সপেন্সেস। নেক্সট আমরা কি আসবো, যে আমাদের কোম্পানি হয়তো সাপোজ তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাওয়ার পরে সেই কোম্পানির একটা গুডউইল তৈরি হয়েছে। ফ্রেন্ডস, সেই যে গুডউইলটা তৈরি হয়েছে, সেই গুডউইলটা নিশ্চয়ই কোম্পানির কি এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আর কেউ নিশ্চয়ই কোম্পানির গুডউইলকে বিক্রি করে দেয় না, কেন কোম্পানির গুডউইলই সব কিছু। তাহলে সেই গুডউইলটা যেটা হবে, সেই গুডউইলেরই কিন্তু একটা বিশাল ভ্যালু থাকে, কিন্তু সেই গুডউইলের ভ্যালুটা কিন্তু নন ক্যাশ এক্সপেন্সেস। সো তার জন্য কী হবে, গুডউইল রিটার্ন অফ, সেটাও কী হবে, পজিটিভ হয়ে যাবে। ফ্রেন্ডস, অ্যাজ ইউজুয়াল আমরা যখন ইনভেস্ট করার সময় বা আলটিমেটলি যখন আমরা উইথড্র করে নিই, সাপোজ কোনো শেয়ার বা ডিবেঞ্চার কিছু করছি, সেগুলোকে আমরা ছিল আমার কাছে, আমি সেটাকে বিক্রি করে দিচ্ছি, সেটাকে কি বলা হয়, এই বিক্রি যখন করে দিচ্ছি আলটিমেটলি, সেই বিক্রি করার সময় কি করতে হয়, আমরা যে ব্রোকারের আন্ডারে কাজগুলো করি সেই ব্রোকারকে কিছু অ্যামাউন্ট পে করতে হয় যখন আমরা শেয়ার ডিবেঞ্চার এগুলো বিক্রি করে দিই। সো আলটিমেটলি ব্যাপারটা কি হয়, এই জিনিসটাকেই বলা হয় আন্ডার রাইটিং কমিশন। এটা কি বলা হয়, আন্ডার রাইটিং কমিশন। সো এই আন্ডার রাইটিং কমিশন যে পার্টটা, এটাতে কি দেখা যায় সাধারণত ফ্রেন্ডস, যে আন্ডার রাইটিং কমিশনের জন্য আমরা ব্রোকারকে হয়তো 2015-এ হয়তো কিছু টাকা দিয়েছি, আমাকে দিতে হয়েছে। কিন্তু ফ্রেন্ডস, আমরা কি করি, এই যেটা দিয়েছি সেটা আমরা যখন 2016 যখন এন্ট্রি করব তখন কি করি, আমরা পিএলএ ওটা বসিয়ে দিই। সো আমরা পিএলএ যখন বসিয়ে দিই তখন কি করি, আমরা আমাদের যেসব বাকি যে নন ক্যাশ এক্সপেন্সটা আছে সেটাকে কি করে দিই, আমাকে তখন লেস করতে হয়। তার কারণ কি, আমরা ওখানে এক্সট্রা বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে, যেটা আমরা 2015-এ ব্রোকারকে পেমেন্ট করেছি, সেই 2015-এর অ্যামাউন্টটা 2016-এ যদি আসি, 2016-এ যদি পিএলএ যদি দেখাতে চাই, তাহলে দেখানোর সময় আমরা তখন কী করতে হবে, যে এটা কি হয়ে যাবে, নন ক্যাশ এক্সপেন্সেস হয়ে যাবে। আমরা কিন্তু প্রিভিয়াসলি এটাকে ক্যাশে এক্সপেন্স করেছি, মানে ক্যাশেই দিয়েছি, কিন্তু আমরা যখন নেক্সট ইয়ারে যখন এটা দেখাবো তখন কি আর এটা ক্যাশ থাকছে, মানে সেই টাইমে কি আমাকে ক্যাশে দিতে হচ্ছে, আলটিমেটলি আমাকে ক্যাশে দিতে হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এটাও আলটিমেটলি কি আন্ডার রাইটিং কমিশনও কি নন ক্যাশ এক্সপেন্সেস। সো নন ক্যাশ এক্সপেন্সেস, দ্যাটস ওয়াই এটাও কি হবে, পজিটিভ হবে। নেক্সট ফ্রেন্ড, সাপোজ আমরা যে শেয়ার আর ডিবেঞ্চার যে ইস্যু করি, শেয়ার আর ডিবেঞ্চার ইস্যু করার সময় যদি আমরা কোনো ডিসকাউন্ট দিই, তাহলে সেই ডিসকাউন্টটাও আলটিমেটলি কি, সেই ডিসকাউন্টে কি আমার কাছে টাকা আসে বা টাকা যায়, কিছুই হয় না। কিন্তু
আলটিমেটলি যাকে ডিসকাউন্ট দিই সে কিছুটা কম পেমেন্ট করে, তো আলটিমেটলি সেটাও কি নন ক্যাশ এক্সপেন্সেস। তাহলে কি ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অর ডিবেঞ্চার, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, দ্যাটস ওয়াই সেটাও কি পজিটিভ। এবার ফ্রেন্ডস কি আসছি, আমরা যে ফিক্সড অ্যাসেটগুলো আমাদের থাকে সেই ফিক্সড অ্যাসেট কি হয়, সাপোজ আমরা ফিক্সড অ্যাসেট বিক্রি করেছি, তার মানে কি সেল অফ ফিক্সড অ্যাসেট। এবার সেই সেল অফ ফিক্সড অ্যাসেট করে আমার কখনো লস হতে পারে, কখনো প্রফিট হতে পারে। তাহলে আমি সবার প্রথম দেখলাম যে আমার সাপোজ হয়তো লস হয়েছে, তাহলে লস হওয়া মানে কি লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। সো এই লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, তো আমার যদি আলটিমেটলি এটার মানেটা কি, আমার কাছে এটাতে কি হয় যে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, তার মানে কি কোনো ক্যাশের কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আমার সেল করার সময় আমার কাছে ক্যাশ অবশ্যই আসছে, কিন্তু আলটিমেটলি লসের কথা বলছি, লসের যে অ্যামাউন্টটা সেটা কি আমার কাছে আসছে বা সেটা কি আমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে? সেটা তো কিছুই হচ্ছে না ক্যাশে, তো আলটিমেটলি সেটাও কি, সেটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। সো নন ক্যাশ এক্সপেন্সেস যেহেতু, তার মানে সেটাও কি হবে পজিটিভ হবে। ফ্রেন্ডস আমি বারবার করে বলছি আমি লসের কথা বলছি। অ্যাজ ইউজুয়াল আরও কিছু কিছু জিনিস হয়, যেমন হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ লস। আমরা যখন ফরেন কোনো কিছু এক্সচেঞ্জ করি, মানি এক্সচেঞ্জ করি, সেই সময় যদি কিছু লস আমরা হয়, তাহলে সেই লসটা যদি হয়, সেই লসটাও তো আলটিমেটলি আমাদের কাছে ক্যাশে আসে না বা ক্যাশে চলে যায় না, তো সেটাও আলটিমেটলি কি নন ক্যাশ এক্সপেন্সেস। সো দ্যাটস ওয়াই ফরেন এক্সচেঞ্জ লস সেটা কি হবে, সেটাও পজিটিভ হবে। অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডস এর জন্য কি হয়, আমাদেরকে ইন্টারেস্টও পেড করতে হয়। সো ইন্টারেস্ট আলটিমেটলি আমরা যেটা পেড করি ফ্রেন্ডস, সেই ইন্টারেস্টটা কি আমরা কি কাউকে ক্যাশে দিই? যে ইন্টারেস্ট আমরা যখনই পেড করি, সেই ইন্টারেস্ট পেড কি কখনো আমরা কাউকে ক্যাশে দিই? সেটা অলওয়েজ ট্রানজাকশন হয়। সো সেই ইন্টারেস্ট পেড যেটা, সেটাও কি হবে, সেটাও কি নন ক্যাশ এক্সপেন্সেস। সো দ্যাটস ওয়াই সেটা কি হবে পজিটিভ হবে। ফ্রেন্ডস আবার কখনো কখনো আমরা যদি এই ইন্টারেস্টটা পেড করলাম, এখন যদি এই ইন্টারেস্টটা রিসিভড করি, সাপোজ আমরা কোনো শেয়ার বা ডিবেঞ্চারে হয়তো টাকা খাটিয়েছি বা ইনভেস্ট করেছিলাম, তো সেখান থেকে ইন্টারেস্ট রিসিভ করছি। সো ইন্টারেস্ট রিসিভ যখন করছি, তখন কি করছি, তখন আলটিমেটলি কি হচ্ছে, সেটা আমার কাছে টাকা কিন্তু আসছে। সো তখন সেটা আলটিমেটলি কি হচ্ছে, ইন্টারেস্ট রিসিভড। সো ইন্টারেস্ট রিসিভ যখন হচ্ছে, তাহলে সেটা কি হবে আলটিমেটলি, সেটা হবে নেগেটিভ। তাহলে ক্যাশ আসছে নেগেটিভ। ফ্রেন্ডস এই যে জায়গাগুলো ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট রিসিভড, এই জায়গাগুলোতে হয়তো কিছু কনফিউশন হতে পারে ছোটোখাটো, এগুলো যখন আমরা প্রবলেম সলভ করব, একটা প্রবলেম দিয়ে জাস্টিফাই করলে এটাকে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। সো ইন্টারেস্ট রিসিভড কি হলো, মাইনাস হলো। এবার আমরা নেক্সট আসছি যে আমরা লস অন সেল হয়েছিল, এবার আমরা ঢুকছি প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। ফ্রেন্ডস প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, তার মানে এই প্রফিটটা যে আমরা করেছি, তার মানে এর আগে আমরা যে ইনভেস্টিং পার্টে যে করেছি, ইনভেস্টিং পার্টে আমরা কি করেছি, সেল অফ ফিক্সড অ্যাসেট করেছিলাম। সো ফ্রেন্ডস আমরা প্রফিট করেছি মানে সেল অফ ফিক্সড অ্যাসেটে সেই অ্যামাউন্টটা এখানে ইনক্লুড আছে। সো যে অ্যামাউন্টটা এখানে ইনক্লুড আছে, সেই অ্যামাউন্টটা তার মানে কি আমি এক্সট্রা পেয়েছি, মানে ফালতু টাকা এক্সট্রা পেয়েছি। সেই ফালতু টাকাটা যেটা পেয়েছি, সেই ফালতু টাকাটা আলটিমেটলি কি হয়েছে, আমি সেটা নিশ্চয়ই আমার পিএলএও ইনভলভ করেছি। সো পিএলএ যেহেতু ইনভলভ করেছি, তার মানে এখন আমি যে এখানে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট করছি, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট করছি, এই প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটটা আলটিমেটলি আমি কি করব, এখানে নেগেটিভ করে দেবো। তার কারণ ওই আগে যে আমি সেল অন ফিক্সড অ্যাসেটে ওই অ্যামাউন্টটাকে লিখেছি, সেটাকে আবার পিএলএও এন্ট্রি করেছি, সেই এন্ট্রিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কি করব, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটটাই কি করব, নেগেটিভ করব। এবার হবে কি,
এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটাকে আমি যখন ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আমি কি পাবো, আমার অপারেটিং প্রফিট পাবো। এই অপারেটিং প্রফিটটা আমরা এখানে টোটাল করব, টোটাল করে এই ঘরে ট্রান্সফার করে দেবো। এই ঘরে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেওয়ার পরে ফ্রেন্ডস, ইফ যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা কি লিখব, পজিটিভ হলে লিখব অপারেটিং প্রফিট বিফোর ক্যাপিটাল চেঞ্জেস। আর যদি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আমি আবার বলছি, যদি এটা পজিটিভ হয় তাহলে লিখব অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। যদি এটা এটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক, সেটা কি বেরোবে, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এবার কি আসবে ফ্রেন্ডস, আমি যে এবার আগে বলেছিলাম যে আমরা ওখানের যে আমাদের যে ব্যালেন্স শিটের যে পার্টটা দেখিয়েছিলাম, সেই ব্যালেন্স শিটের পার্টে আমাদের কাছে কী কী পড়েছিল, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস পড়েছিল, আর এদিকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পড়েছিল। সো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এবার কী করবো আমরা, সবার প্রথম কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে যে ক্যাশ ইকুইভ্যালেন্টগুলো আছে সেগুলোর এন্ট্রি বা সেগুলোর যে ব্যালেন্সটাকে এন্ট্রি করবো। সো ফ্রেন্ডস, সবার প্রথম যদি আমি করতে যাই, আমি এদিক থেকে এপারে চলে আসছি। এপারে আসতে গেলে সবার প্রথম আমাদের কি আছে, এই কারেন্ট অ্যাসেট যদি ধরি, তাহলে সেই কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হতে পারে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। 2 নম্বর কি হতে পারে, এই কারেন্ট অ্যাসেট ডিক্রিজও হতে পারে, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। ফ্রেন্ডস, এবার একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, ফ্রেন্ডস বারবার করে বলছি, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, তার মানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হওয়া মানে কি, আমি কোনো অ্যাসেট কিনেছি। সো এই অ্যাসেট যদি পারচেস হয়, এ কি করে, অলওয়েজ কি করে, ক্যাশের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তার মানে আমি কিনেছি, কারেন্ট অ্যাসেট আমার ইনক্রিজ হওয়া মানে কি, আমি নিশ্চয়ই অ্যাসেট কিনেছি। সো অ্যাসেট কিনেছি, দ্যাট মিনস আই হ্যাভ পেড ক্যাশ। সো আমি ক্যাশ পেড করেছি, দ্যাট মিনস আমার কাছে ক্যাশ কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। সো ক্যাশ ডিক্রিজ হয়েছে, দ্যাট মিনস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অলওয়েজ কিসে হবে, নেগেটিভে হবে। তার কারণ কি, ক্যাশ ডিক্রিজ করেছে। অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডস, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট মানে কি, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করছে। কারেন্ট অ্যাসেট কখন ডিক্রিজ করে, যদি আমরা আমাদের কোনো ওল্ড মেশিনারি বা কোনো কিছু বা অ্যাসেট সেগুলো বিক্রি করে দিই। তো সেটা যদি বিক্রি করে দিই, তাতে আলটিমেটলি কী হয়, আমার কাছে ক্যাশ আসে। তো তার মানে কি, এটা কি করে, ক্যাশের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সো পজিটিভ ইম্প্যাক্ট ফেলা মানে তার জন্য কি হয়, এটা পজিটিভ হয়। নেক্সট ফ্রেন্ডস, এটা কারেন্ট অ্যাসেটে করলাম। কারেন্ট লায়াবিলিটিসের ক্ষেত্রেও সেম জিনিস হয়, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। আর ফ্রেন্ডস, এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, এই যে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আর ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, এইখানে কি হবে, কয়েকটা জিনিসকে আমরা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে করতে হবে। তার মধ্যে কি কি পড়ে আমাদের মধ্যে, একটা হচ্ছে ক্যাশ, ব্যাংক অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। এই জিনিসগুলোকে বাদ দিয়ে, তার মানে এক্সেপ্ট ক্যাশ, ব্যাংক অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। নেক্সট ফ্রেন্ডস, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস যদি হয়, এবং ইনক্রিজ হলে তাহলে ডিক্রিজও হতে পারে, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। ফ্রেন্ডস, এবার ভেবে দেখলে যে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, আমার যদি কারেন্ট লায়াবিলিটিস যদি ইনক্রিজ হয়, কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ হওয়া মানে কি, লায়াবিলিটিস ইনক্রিজ হওয়া মানে অলওয়েজ আমার ক্যাশের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, মানে পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এবার ফ্রেন্ডস জিজ্ঞাসা করতে পারে যে কীভাবে পড়ে। সো পজিটিভ ইম্প্যাক্ট এভাবে পড়ে, সাপোজ আমি কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ করলাম, তার এক্সাম্পল কী হতে পারে, যে আমি লোন নিয়েছি, আমি যদি লোন নিই তখন আমার কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ হয়। সো লোন নিলে কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ হচ্ছে, সেই লোন থেকে আমি নিশ্চয়ই সেই লোনটা কোথাও ইউজ করছি, তো সেখান থেকে আলটিমেটলি কী হচ্ছে, আমি প্রফিট কামাতে পারি।
আমি যদি সেই লোনটা নিয়ে কোনো বিজনেস স্টার্ট করি, তার মানে আমি সেখান থেকে প্রফিট আর্নিং করতে পারি। তো তার মানে সেখানে কি হচ্ছে, আলটিমেটলি আমার বিজনেসের ওপরে বা আমার ক্যাশের ওপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। সো পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, দ্যাটস ওয়াই ইট ইজ পজিটিভ। ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, তাহলে এটা কী হবে, কারেন্ট লায়াবিলিটিস যদি আমার কমে যায়, তার মানে আলটিমেটলি কী হবে, আমার ক্যাশের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এর উল্টোটা জাস্ট, তার মানে এটা কী হবে, নেগেটিভ হবে। সো ফ্রেন্ডস, এটা সবসময় মাথায় রাখতে হবে যে কারেন্ট লায়াবিলিটিসের সঙ্গে সিমিলার রিলেশন হয়, দ্যাট মিনস প্রপোর্শনাল রিলেশন হয়। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ করে, এটাও এখানেও কী হবে, ইনক্রিজ হবে। কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ করে, এটাও কী হবে, ডিক্রিজ হবে ক্যাশ। তো এটা আমাদের গেল। এবার এখানে কি আছে, একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট ছাড়া। ব্যাংক ওভারড্রাফট কিন্তু এখানে হয় না। এই জিনিসগুলোই জাস্ট আমার একটু মাথায় রাখতে হবে, না হলে বাকিটা স্টোরির মতো মনে রাখলেই চলবে। তো এবার ফ্রেন্ডস, এই জিনিসের কি হচ্ছে যে আমরা এখানে আলটিমেটলি তাহলে কি কি বুঝতে পারছি, যে কারেন্ট অ্যাসেট যদি আমার বাড়ে, তার মানে কি হয়, ক্যাশের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ হয়। আবার যদি কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে, সেখানে কি হয়, পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, দ্যাটস ওয়াই পজিটিভ হয়। সেখানে আমরা কি কি বাদ দিয়েছি, ক্যাশ, ব্যাংক আর মার্কেটেবল সিকিউরিটিজ। এবার ফ্রেন্ডস, আমরা কি করব, এই সবকটাকে কি করব, টোটাল করব। টোটাল করে কি করব, এটাকে অ্যাজ ইউজুয়াল এই ঘরে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দিয়ে যে অ্যামাউন্টটা কিছু একটা পাবো, সো যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটাকে কি বলে, সেই অ্যামাউন্টটাকে বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং। তার মানে কি, আমরা এখনো পর্যন্ত আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে টোটাল ক্যাশ যা জেনারেট হয়েছে। ফ্রেন্ডস, এই যে অপারেটিং যে অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিসের উপরেই কিন্তু মানুষের প্রফিট লস সব কিছু ডিপেন্ড করে। সো এটাই কিন্তু মানুষের আলটিমেটলি একটা বিজনেসম্যানের আর্নিংস। সো এই আর্নিংস যখনই হয়, তখন কি হয়, এই আর্নিংসের ওপরেই কী হয়ে যায়, গভর্নমেন্টও চলে আসে তার ট্যাক্স কামানোর জন্য। তো তার মানে আলটিমেটলি কী হয়, আমার যে টোটাল আর্নিংস, সেই আর্নিংসের ওপরেই আমার কী করতে হয়, গভর্নমেন্টকে একটা সাম অ্যামাউন্ট অফ ট্যাক্স আমাকে পেড করতে হয়। সো সাম অ্যামাউন্ট অফ ট্যাক্স যখন পেড করতে হবে, তাহলে সেই ট্যাক্স পেড করা মানে কি, সেটা আমার কাছে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আমার কাছে টাকা বেরোবে। দ্যাট মিনস আমি কী করব, ট্যাক্স পেড করব। ট্যাক্স পেড করলে যে অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটা কী হবে, অলওয়েজ মাইনাস হবে। সো মাইনাস করার পরে আমরা কী হয়ে যাবে, এখানে আমরা একটা অ্যামাউন্ট পাবো। এবার যে অ্যামাউন্টটা পাবো ফ্রেন্ডস, বি কেয়ারফুল, যে অ্যামাউন্টটা পাবো, এই অ্যামাউন্টটা যদি পজিটিভ হয়, আমি এই কনসেপ্টটা এখানে বলতে গিয়েছিলাম, কিন্তু এখানে এটা নয়। এই যে অ্যামাউন্টটা, এটা যদি পজিটিভ হয়, তাহলে সেই, এবং যদি নেগেটিভ হয়, দুটোই হতে পারে। পজিটিভ হলে সেটাকে কি বলবো, নেগেটিভ হলে সেটাই কি বলবো। পজিটিভ হলে এটাকে বলে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর যদি এটা নেগেটিভ হয়, তখন সেটাই কি বলবো, নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। তো ফ্রেন্ডস, এটা অপারেটিংয়ের ক্ষেত্রে হলো, এটা কি বলছি, নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফর পজিটিভ, যদি অ্যামাউন্টটা পজিটিভ হয়। যদি অ্যামাউন্টটা নেগেটিভ হয়, তখন কি বলবো, নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। ফ্রেন্ডস, অ্যাজ ইউজুয়াল এই জিনিসটা সব জায়গায় হবে। আমাদের এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এই অ্যামাউন্টটা যদি পজিটিভ হয়, আমরা কি বলবো, নেট ক্যাশ ইউজড ফর, নেট ক্যাশ ফর ইউজ নয়, নেট ক্যাশ ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর যদি নেগেটিভ হয়, তাহলে কি বলবো, নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো অ্যাজ ইউজুয়াল আমরা এখানেও কি বলবো, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এটা যদি পজিটিভ হয়, আমরা বলবো নেট ক্যাশ ফর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর যদি এটা মাইনাস হয়, তাহলে কি বলবো, নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো ফ্রেন্ডস, এই হলো আমাদের টোটাল ফরম্যাট। এই ফরম্যাটটাকে আমরা যদি এই রকম গল্পের মতো মনে রাখি, তাহলে এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে সুবিধা হবে।
সো ফ্রেন্ডস, ফর টুডে দ্যাটস ইট। আর ফ্রেন্ডস, যদি কোনো প্রবলেম বা যদি কোনো কনফিউশন থাকে, প্লিজ কমেন্টস অন দ্য ইনবক্স, আমি অবশ্যই তার অ্যান্সার দেবো।